আমাদের চ্যানেলটিতে আপনাদের সবাইকে স্বাগতম। এখানে আপনি পাবেন দারুণ সব গোয়েন্দা কাহিনী, একের পর এক রহস্য, বুদ্ধিদীপ্ত তদন্ত আর শ্বাসরুদ্ধকর মোড়। সত্যি, মিথ্যে, অপরাধ আর প্রমাণ সব মিলিয়ে এক অদ্ভুত দুনিয়া, যেখানে প্রতিটি কাহিনী আপনাকে নিয়ে যাবে রহস্যের গভীরে। আপনাদের সবাইকে সম্পূর্ণ গল্পটি শোনার জন্য অনুরোধ রইল, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাই হেডফোন পরে বসে পড়ুন, কারণ গল্প শুরু হচ্ছে ঠিক এখনই। আজকের গল্প পতিতালয়। কলকাতার এই শহরটা যেমন জ্যাম, ধোঁয়া আর ধুলো ঢাকা, তেমনি কিছু কাহিনী লুকিয়ে আছে এই শহরের অন্ধকার অলিগলিতে, যা আলো আনতে সাহস লাগে। আমি রণজয় বসু, প্রাক্তন পুলিশ অফিসার, আর এখন একজন বেসরকারি গোয়েন্দা। এই গল্পটা শুরু হয় এক মেয়ের নিখোঁজ হওয়া দিয়ে, কিন্তু শেষ হয় একটা পতিতালয়ের অন্ধকার গলিতে, যেখানে সত্যি শব্দটাই বিক্রি হয়ে যায়। রণজয় বসু, প্রাইভেট গোয়েন্দা, বয়স 42, একসময় ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগে কাজ করতেন। ঠান্ডা মাথার মানুষ, কথা কম বলেন। রেখা সেন, নিখোঁজ কলেজ পড়ুয়া মেয়ে। শর্মিষ্ঠা সেন, রেখার মা। সুব্রত সেন, রেখার বাবা, ব্যাংকে চাকরি করেন। সাব ইন্সপেক্টর সোমনাথ পাল, পুলিশের নিচুস্তরের কর্মকর্তা, সহানুভূতিশীল। রজনী, পতিতালয়ে কাজ করা এক নারী, ভবিষ্যতে যাকে রণজয় খুঁজে পাবেন। সময় ৩রা জানুয়ারি ২০২৩। স্থান ঢাকুরিয়া, দক্ষিণ কলকাতা। একটা চায়ের কাপ হাতে নিয়ে রণজয় বসে আছেন বারান্দায়। দূরে ট্রামের ঘণ্টা বাজছে। ফোনটা বেজে ওঠে। অপরিচিত নম্বর। হ্যালো, আপনি কি রণজয় বসু? আপনি কি এখনো প্রাইভেট কেস নেন? কে বলছেন? আমি শর্মিষ্ঠা সেন। আমার মেয়ে রেখা 4 দিন ধরে নিখোঁজ। পুলিশ কিছু করতে পারছে না। আপনি একবার আমাদের বাড়ি এসে দেখা করবেন। রণজয় ফোন রেখে ব্যাগটা গুছিয়ে বেরিয়ে পড়েন। সেন পরিবার, ঢাকুরিয়া। বাড়িটা মফস্বলী ধাঁচের। মধ্যবিত্ত পরিবার, দেয়ালে কিছু পুরনো ছবি। শর্মিষ্ঠার চোখ ফুলে আছে কান্নায়। সুব্রত চুপচাপ বসে আছেন। রেখা সাইকোলজি অনার্স পড়ে, প্রেসিডেন্সিতে। খুব মেধাবী। ওই দিন বিকেলে প্রাইভেট পড়াতে গেছিল, তারপর আর ফেরেনি। রণজয় টেবিলের উপর একটা চিঠি দেখতে পান। এটা কি? রেখার টেবিলের ডায়েরিতে পাওয়া। শেষ লিখেছে, কিছু জানলে মানুষ আমাকে বিশ্বাস করবে না। আমি যা দেখেছি সেটা স্বপ্ন নয়। ওরা মেয়েদের ধরে নিয়ে যায়। কেউ কিছু বলতে পারে না। আমরা বুঝতে পারছি না ও কি বলতে চেয়েছিল। রণজয় প্রথমে গেলেন কলেজে, তারপর শিক্ষক আর বন্ধুরা জানালো রেখা অনেকদিন ধরেই সমাজ নিয়ে, ট্রাফিকিং নিয়ে কিছু লিখছিল। হঠাৎ করেই ভয় পেতে শুরু করে। কলেজের সিসিটিভিতে দেখা গেল রেখা একটা সাদা ট্যাক্সিতে উঠেছে। ট্যাক্সিটা রেজিস্টার্ড না, ছায়া ঢাকা প্লেট। তিনি গেলেন থানায়, যেখানে সাব ইন্সপেক্টর সোমনাথ পাল তাকে একটু সাহায্য করতে রাজি হলেন। এই এলাকায় কিছুদিন ধরে মেয়েরা নিখোঁজ হচ্ছে। আমরা ধামাচাপা দিতে বাধ্য হচ্ছি। উপরের লেভেলে চাপ আছে। সন্ধ্যা, চিতপুর রোড। রাত হয়ে গেছে। রণজয় চলেছেন সেই জায়গায় যেখানে শেষবার ফোন ট্র্যাক হয়েছিল, চিতপুরের একটি পুরনো দালান, একটা পতিতালয়ের কাছাকাছি। রাস্তায় দাঁড়িয়ে আছেন এক বৃদ্ধ মহিলা। চোখে মুখে ধোঁয়ায় পোড়া চেহারা। ওইখানে যেও না বাবু। মেয়েরা ঢোকে, বেরোয় না। রণজয় ভিতরে ঢুকতেই চোখে পড়ে নাম, পুষ্পানিলয়। বাইরে থেকে নামটা সাধারণ, ভিতরে কি? তিনি ভিতরে ঢুকে মুখোশ পরে থাকা কিছু পুরুষকে দেখতে পান। আলো কম, চোখে পড়ে এক তরুণী, যার গলার লকেটে লেখা আর। রণজয়ের মাথায় ঘুরে ওঠে, আর মানে রেখা। রণজয় যখন এগিয়ে যাচ্ছেন, তখন পিছন থেকে একজনের গলা। তুমি কি খুঁজছো এখানে? রণজয় ঘুরে দাঁড়ানো। সামনে দাঁড়িয়ে এক মহিলা, মুখে লাল শাড়ি, চোখে অদ্ভুত রহস্য। তিনি হলেন রজনী। সত্যিটা খুঁজে পেতে হলে তোমাকে হারাতে হবে অনেক কিছু, বুঝলে? পতিতালয়, এই শব্দটা শুনলেই অনেকে চোখ ঘুরিয়ে নেয়,
কেউ বা মুখে হাত চাপা দিয়ে হাসে। কিন্তু ওই জায়গাতেই লুকিয়ে থাকে বহু হারিয়ে যাওয়া কাহিনী। যেমন রেখার। আমি রণজয় বসু, আর আমি জানতাম পুষ্পা নিলয় শুধু একটা নাম নয়, এটা একটা মুখোশ, যার নিচে চাপা পড়ে আছে সত্য। পুষ্পা নিলয়, রাত 11টা। রণজয় দাঁড়িয়ে আছেন সেই ঘোলাটে হলঘরে। সামনে রজনী। তার চোখে কেমন একটা তীক্ষ্ণতা, যেন মানুষ চিনে নিতে পারে এক ঝলকে। তুমি পুলিশ না গোয়েন্দা? আমি সত্য খুঁজছি। তাহলে ভুল ঠিকানায় এসেছ। এখানে সবাই নিজের পরিচয় বদলে বাঁচে। রণজয় একটু চুপ করে থাকেন। হঠাৎ খেয়াল করেন পাশের ঘর থেকে এক নারী কাঁদতে কাঁদতে বেরিয়ে এলো। তার চোখ লাল। তাকে জোর করে ঘরে নিয়ে যাচ্ছে এক দালাল। রণজয় বেরিয়ে আসেন পুষ্পা নিলয় থেকে। বাইরের আলোতেই হঠাৎ একটা চেনা ছায়া, সাব ইন্সপেক্টর সোমনাথ। আপনি ওইখানে গেছিলেন? পাগল নাকি? জানেন আপনি কোথায় ঢুকেছেন? আমি ওই মেয়েটার খোঁজ করছি, রেখা সেন। ওখানে পুলিশ ঢোকে না, অর্ডার আছে উপরে থেকে। কিন্তু একটা কথা বলি, ওই পুষ্পা নিলয়ের পেছনে একটা এনজিও এর নাম আছে, আনন্দ আশ্রয়। ওরা কি কাজ করে দেখলে বুঝবেন। পরদিন রণজয় যান আনন্দ আশ্রয়। অফিস ঝকঝকে আর পরিষ্কার। ডিরেক্টর হলেন এক নামী সমাজকর্মী, বিজয় সরকার। তিনি বললেন, আমরা মেয়েদের উদ্ধার করে হোমে রাখি, তবে আপনার যে মেয়েটির খোঁজ করছেন তার নাম আমাদের রেকর্ডে নেই। রণজয় বেরিয়ে আসতে না আসতেই দেখেন পেছন থেকে একটি মেয়ে ফিসিস করে ডাকছে, স্যার প্লিজ, আমার একটা কথা শুনুন। সে হল রিনা, একজন প্রাক্তন যৌনকর্মী যাকে আনন্দ আশ্রয় উদ্ধার করেছিল। সে জানায়, ওরা বলল আমাকে বাঁচাবে। তারপর আমাকে ফেরত পাঠানো হলো, অন্য জায়গায়, অন্য নামে। রেখা? ওকেও দেখেছি। এক রাতে খুব চিৎকার করছিল। রণজয় আরেকটা সূত্র পেয়ে যান, নৈহাটিতে একটি সিক্রেট হোম। নৈহাটি এক পরিত্যক্ত ফ্যাক্টরি। সন্ধ্যাবেলা, বৃষ্টির ছাদ পড়ছে। রণজয় ছদ্মবেশে যায় এক দালালের সাথে যোগাযোগ করে, যিনি নতুন মাল জোগাড় করেন। তুমি নতুন কিনা ভাই? এখানে মাল ভালো রাখি, দাম একটু বেশি, কিন্তু মাল কচি। রণজয় দেখেন একটা ঘরে কয়েকজন কিশোরী, চোখে ওষুধের ঘোর। হঠাৎ একটা দরজা খুলে যায়। ভিতরে একজন মেয়ে, মুখে কাপড় বাঁধা, গলায় ছোট একটা লকেট আর চোখে জল। চেহারাটা অস্পষ্ট, কিন্তু মনে হচ্ছে সে রেখা হতে পারে। ঠিক তখনই পেছনে এক আওয়াজ, ধর ওকে। রণজয় দৌড়ে বেরিয়ে পড়ে, গুলি চলে পেছনে। সে পালিয়ে আসে, কিন্তু ফোনে সে ফুটেজ ক্যাপচার করে রেখেছে। রাত 1টা। রণজয় বসে আছেন নিজের ঘরে। ল্যাপটপে ফুটেজ চলছে। রেখা নাম বলে কিছু বোঝা যায় না, কিন্তু চেহারা মিলে যাচ্ছে। তিনি ফোন করেন সোমনাথকে। আমার ফুটেজ আছে, আমি প্রমাণ দিতে পারি। সাবধানে থাকবেন স্যার, এই কেসে নাম জড়ালে আপনি একা পড়ে যাবেন। উপরের অফিসাররা, ওদের সাথে সরাসরি যোগাযোগ আছে। বিজয় সরকারেরও। রণজয় কিছুক্ষণ চুপ করে থাকেন। আমি একা হলেও রেখাকে ফিরিয়ে আনব, যে করেই হোক। পতিতালয় মানে শুধু শরীর বেচাকেনার জায়গা নয়, এটা এক অদৃশ্য কারখানা, যেখানে মানুষ গড়ে তোলা হয় অন্য কোনো উদ্দেশ্যে। মুখোশ পরে থাকা মুখগুলো যেন সবকিছু জানে, কিন্তু বলে না। এবার আমি ঢুকলাম সেই মুখোশের আড়ালে, ভেতরের খেলাটা বুঝতে। রণজয় রেখাকে এক পরিত্যক্ত হোমে বন্দি অবস্থায় দেখে ভিডিও ধারণ করেন। জানতে পারেন বিজয় সরকারের এনজিও আনন্দ আশ্রয় মেয়েদের উদ্ধার করার ছলে পাচারের ফাঁদে ফেলছে। পুলিশও এই চক্রের সাথে যুক্ত। রণজয়ের ফ্ল্যাট। পরদিন সকাল। রণজয় ব্যাগ গুছাচ্ছেন। ছদ্মনামে তিনি ঢুকবেন আনন্দ আশ্রয় এর কর্মী হিসেবে। সোমনাথ সাহায্য করেন জাল আইডি বানাতে। নতুন নাম অভিষেক পাল। সাবধানে থাকবেন স্যার, যেদিন আপনি ধরা পড়বেন
কেউ পাশে থাকবে না, ধরা পড়ব না। আমি ওদের মাঝখানে গিয়ে ওদেরই অস্ত্র ব্যবহার করব। আনন্দ আশ্রয় রিহাব সেন্টার, নৈহাটি। রণজয় ঢুকে পড়েন কর্মী হিসেবে। ভিতরে চারপাশে নিরাপত্তা, কাচের জানালা, বাইরের জগৎ থেকে বিচ্ছিন্ন। 3 তলার একটি ঘর, সেখানে কড়া পাহারা। একদিন রাতে রণজয় কিচেন থেকে চাবি চুরি করে সেই ঘরে ঢোকেন। ভিতরে হালকা আলো, মেয়েরা ঘুমাচ্ছে। হঠাৎ তার চোখে পড়ে একটি চেহারা, একটু অচেনা, একটু চেনা। চোখ মেলে তাকিয়ে আছে সে, রেখা। কিন্তু তার মুখে এক অদ্ভুত শূন্যতা। রেখা? কোনো উত্তর নেই। রণজয় বুঝতে পারেন রেখার ওপর কোনো মানসিক বা রাসায়নিক প্রভাব পড়ানো হয়েছে। ওষুধ, নির্যাতন, ভয়, সব মিলিয়ে ওর স্মৃতির অনেকটাই মুছে গেছে। পরদিন সকালে এক অপ্রত্যাশিত ঘটনা। সেন্টারে আসে রজনী, সমাজকর্মী পরিচয়। আমি আনন্দ আশ্রয়ের মিডিয়া কনসালট্যান্ট। নতুন কাউকে দেখছি। আপনি নতুন? রণজয় বুঝতে পারেন রজনীকে এড়ানো যাবে না। কিন্তু রজনী হঠাৎ চোখে চোখ রাখে। তারপর বলে, শান্ত থাকো, আমি রেখাকে বাঁচাতে এসেছি। রণজয় স্তব্ধ। রাতের বেলা রজনী ডেকে পাঠায় রণজয়কে ছাদে। কনকনে ঠান্ডা বাতাস, চারপাশে কুয়াশা। আমি রজনী না, আমার আসল নাম মায়া। আমি একজন সাংবাদিক। 5 বছর ধরে এই মানব পাচার চক্র নিয়ে ইনভেস্টিগেট করছি। রণজয় শোনেন মায়ার গল্প, কিভাবে সে ছদ্মবেশে এনজিও এর অন্দরমহলে ঢুকেছে, তথ্য জোগাড় করছে। আমার হাতে আছে বিজয় সরকারের ফোনের রেকর্ড, যেখানে ও বলে মাল এবার মালদা থেকে আনবে। কোচি হোক, লোক খুশি হয়। আমি শুধু প্রমাণ চাই। রণজয় তখন মায়কে দেখান নিজের ক্যামেরায় তোলা রেখার ভিডিও। পরদিন হঠাৎ রণজয়কে সন্দেহ করে এক নিরাপত্তা কর্মী। তাকে ডাকা হয় বিজয় সরকারের অফিসে। আপনি কোথায় কাজ করতেন বললেন। রণজয় বোঝেন এখান থেকে বের হলে আর বাঁচবেন না। ঠিক তখনই দরজা খুলে যায়, রজনী ঢুকে পড়ে। তিনি মিডিয়া ইনভেস্টিগেটর, আমার সাথে কাজ করেন। প্রেস ওনার অফিসিয়াল ভিডিও শুটের অনুমতি দিয়েছে। বিজয় বাধ্য হন ছেড়ে দিতে। রণজয় আর রজনী ছুটে বেরিয়ে যান সেন্টার থেকে। রাত 3টা। কলকাতা ফিরে এসে রণজয়, রজনী আর সোমনাথ মিলে একসঙ্গে বসে। ডেস্কে ছড়ানো রেখার ছবি, বিজয়ের কল রেকর্ড, হোমের তালা ভাঙা ভিডিও, ট্রান্সফার অর্ডার এক মেয়ের, নেক্সট লোকেশন শান্তিনিকেতন। বিজয় সরকার শুধু একজন এনজিও প্রধান নয়, ও একটা সিন্ডিকেট চালায়। ওর সাথে আছে একজন পুলিশ অফিসার, নাম অনিমেষ দত্ত। রণজয় শুনে স্তব্ধ। অনিমেষ? ও আমার পুরনো পার্টনার ছিল। বিশ্বাস মানে সবকিছু নয়, কিন্তু বিশ্বাসঘাতকতা, তা ভেঙে দেয় সবকিছু। আমি রণজয় বসু। একসময় যে মানুষটা আমার জীবন রক্ষা করেছিল, আজ সেই কিনা এই মানব পাচারের খেলায় অন্যতম মাথা। আমি ভাবতেও পারিনি অনিমেষ দত্ত আমার শত্রু হয়ে উঠবে। রণজয়, রজনী আসল নাম, মায়া এবং সাব ইন্সপেক্টর সোমনাথ মিলে উদ্ধার করেছেন গুরুত্বপূর্ণ প্রমাণ। রেখা এখনো জীবিত এবং পাচার চক্রের মূল হোতা বিজয় সরকারের সাথেই যুক্ত আছে এসিপি অনিমেষ দত্ত, রণজয়ের একসময়ের সহকর্মী। কলকাতা, সোমনাথের অফিস, সকাল 9টা। মিটিং চলছে। দেয়ালে ছড়িয়ে রাখা ছবিগুলো। অনিমেষ ও বিজয় হাত মেলাচ্ছেন এক পুরনো পত্রিকার কভার। আনন্দ আশ্রয়ের আর্থিক রেকর্ড, রণজয়ের এবং মায়ের ইনভেস্টিগেশন ফাইল। এখন শান্তিনিকেতনে মেয়েদের স্থানান্তর করা হচ্ছে। রেখাও ওদের মধ্যে একজন। আমরা যদি এবার মিস করি, তাহলে ওদের নাগাল পাওয়া যাবে না। আমি অনিমেষকে জানি, ওর চিন্তা, ওর প্যাটার্ন সব আমি বুঝি। ও নিরাপত্তা বাড়াবে, কিন্তু নিজের হাত নোংরা করবে না। স্যার, আপনি ওর সাথে কত বছর কাজ করেছেন? 9 বছর। আর একটা ভুল সিদ্ধান্তে ওর পদোন্নতি হল, আমার বদলি। ভেবেছিলাম পেছনে রাজনীতি ছিল, এখন বুঝলাম অন্য কিছু ছিল। শান্তিনিকেতন প্রকৃতি সেবা কেন্দ্র।
নামে সেবা কেন্দ্র, আদতে একটি রিট্রিট হোম। ভিতরে ভিআইপিদের জন্য বিনোদনের গোপন ব্যবস্থা। রণজয় এবার ঢুকেন একজন মিডিয়া কনসালট্যান্ট সেজে। মায়া ঢুকেছে সমাজসেবিকা রোল প্লে করে। আমরা আনন্দ আশ্রয় নিয়ে একটি প্রোমো ভিডিও বানাচ্ছি। রিকভারি জার্নি ফিচার করব। আপনারা সাহায্য করুন। ম্যানেজার কিছুটা সন্দেহ করলেও মায়ার পরিচয় দেখে রাজি হয়ে যায়। রাতের দিকে রণজয় এক ঘরের বাইরে কানে শোনেন এক কণ্ঠ। কি করেছ ওর সাথে? ও তো চিৎকার করে বলছে ও প্রেসের লোক। শান্ত করিয়ে দিয়েছি। ওই মাল এবার যাবে বারুইপুরে। বিদেশি ক্লায়েন্ট আসছে। সব ব্যবস্থা হয়ে গেছে। রণজয় বোঝেন রেখা এখনও এখানেই আছে এবং সেই চক্রটা আন্তর্জাতিক পর্যায়ে ছড়িয়ে। রণজয় একা বসে আছেন ঘরে। স্মৃতির ফ্রেমে ভেসে উঠছে অনিমেষ। রনু আমাদের কেসটা ভালো করছে, কিন্তু ওপরওয়ালারা চায় আমরা একটু নরম হই। তুমি একগুঁয়ে, আমি একটু বাস্তববাদী। একদিন রাতে অফিসে ফাইল লুকাতে দেখেছিলেন অনিমেষকে। প্রশ্ন করেছিলেন, উত্তরে অনিমেষ বলেছিল, যত বড় হই তত কাঁদা লাগে পায়। তুমি পরিষ্কার থাকতে চাও তো পিছিয়ে পড়বে। রণজয় আর কখনো অনিমেষকে বিশ্বাস করেননি। মায়ার সহায়তায় এক মহিলা কর্মী, নাম বিথি, সামনে আসে। সে বলল, রেখা এখনো এখানে আছে। ওর মাথায় কিছু ওষুধ দেয়া হয়েছিল। এখন চুপচাপ থাকে। কিন্তু আমি ওকে চিনি। ও চাইছিল কনফারেন্সে ট্রাফিকিং নিয়ে রিপোর্ট পড়তে। রাতের অন্ধকারে বিথির সহায়তায় রণজয় ও মায়া ঢোকেন সিক্রেট ঘরে। হাসপাতালের মতো বেড, জানালাবিহীন ঘর। মাঝে বসে রেখা, চোখে ফাঁকা দৃষ্টি। রেখা, আমি রণজয়। তোমার মা বাবা অপেক্ষা করছে। রেখা ধীরে ধীরে ফোকাস করে। চোখে জল। ফিস ফিস করে, ওরা আমার সব কেড়ে নিয়েছে। আমাকে নিয়ে যেও। বেরোনোর ঠিক আগেই বাইরে গাড়ি আসে। একজন লোক নেমে আসে। ক্যামেরার লেন্স ফোকাস করে, এসিপি অনিমেষ দত্ত। ও চলে এসেছে। তাহলে এবার ফাইনাল চাল দিতে হবে। পরের দিন সকালে কলকাতায় ফিরে মিটিংয়ে বসেন তিনজন। আমরা ওকে তুলে এনেছি। এখন সময় তথ্য ফাঁস করার। কিন্তু আগে দরকার লাইভ প্রমাণ। আর সেটার জন্য আমি যাব বিজয় সরকারের ক্লাবে, উত্তরা হ্যাভেন। সেখানে এই শুক্রবার রাতে ভিআইপি ক্লায়েন্টের আসর বসবে। আর যদি ওরা ধরে ফেলে, তাহলে এবার আমি শেষবারের মতো মুখোমুখি হব অনিমেষের। সত্যকে সব সময় আলোয় আনতে হয় না, অনেক সময় ছায়াতেই সত্য ফুঁসে ওঠে। এবার আমি রণজয় বসু এমন একটা জায়গায় ঢুকতে চলেছি যেখান থেকে ফিরতে হলে লাগে প্রমাণ, আর হারাতে হয় নিজেকে। উত্তরা হ্যাভেন, ওই নামটার আড়ালে লুকিয়ে আছে কলকাতার এক নিষিদ্ধ সাম্রাজ্য। রণজয় ও মায়া মিলে উদ্ধার করেন রেখাকে শান্তিনিকেতনের সিক্রেট হোম থেকে। রেখা মানসিকভাবে বিপর্যস্ত, কিন্তু ধীরে ধীরে তার স্মৃতি ফিরে আসছে। রণজয় জানতে পারেন পাচার চক্রের নেতৃত্ব দিচ্ছে বিজয় সরকার এবং পুলিশ অফিসার অনিমেষ দত্ত। এই অপরাধের প্রমাণ পেতে রণজয় এবার ঢুকবেন বিজয়ের ব্যক্তিগত ক্লাবে, উত্তরা হ্যাভেনে। উত্তরা হ্যাভেন কলকাতার বুকে এক অদৃশ্য রাজ্য। বাইরে থেকে এটি একটি হাই ক্লাস গেস্ট ক্লাব, ভিতরে আসর বসে মদের, মেয়ের আর নীতির পতনের। রণজয় ঢুকছেন অন্য ছদ্মবেশে, বিজয় সরকারের কাছের ব্যবসায়ী হিসেবে, যার পরিচয় তৈরি করেছেন মায়া। এই প্রথম এখানে এলাম। শুনেছি অনেক স্পেশাল সার্ভিস আছে। আপনার জন্য দরজা খোলা স্যার। একদম প্রিমিয়াম প্যাকেজ পাবেন। রণজয় নিজের কোটে ফিট করেছেন মিনি ক্যামেরা। প্রতিটি কথোপকথন, প্রতিটি দৃশ্য রেকর্ড হবে। বাইরে মায়া মনিটর করছে লাইভ ফিড। অভ্যন্তরে প্রবেশ করে তিনি দেখেন মেয়েরা সাজানো, কিছু কিশোরী বয়সের। একজনের গলায় দেখা যায় সেই চেনা লকেট যা আগে রেখার ছিল। বোঝা যায় লকেটটা ঘুরে ঘুরে যাচ্ছে একে একে। এক ভিআইপি অতিথি বলেন, এই মালদা থেকে এসেছে। কি যেন নাম? রেখা। রণজয়ের বুকের ভিতর ধক করে ওঠে। ঘরের এক কোণে বিজয় সরকার এবং
এসিপি অনিমেষ দত্ত। হাতের গ্লাসে হুইস্কি, মুখের স্বাভাবিক ভঙ্গি। এখানে তো আর কেউ আমাদের ঘাটাতে পারবে না, বিজয়। রণজয় বসু এখনো হারিয়ে গেছে পুরনো দিনে। সে এখন ইতিহাস। আর মেয়েটা এবার বিদেশ যাবে, কনফারেন্সের নাম করে। রণজয় বুঝে যান সময় এসেছে মুখোমুখি হবার। তিনি সামনে এগিয়ে বলেন, এই ইতিহাস এখনো শেষ হয়নি, বরং এবার শুরু হবে তোমাদের জন্য নয়া অধ্যায়। জেলে বসে লিখবে তোমার গল্প। সঙ্গে সঙ্গেই সিকিউরিটি চিৎকার করে, ধর ওকে, গুপ্তচর। রণজয় দৌড়ে সিক্রেট দরজার দিকে পালান। মায়া বাইরে থেকে কলকাতা পুলিশে খবর পাঠান। সোমনাথ প্রস্তুত ছিল। রাতের মধ্যে হানা পড়ে উত্তরা হ্যাভেনে। চলতে থাকে গুলি, চিৎকার, মেয়েদের চিৎকার। রাখা হয় উদ্ধারকৃত মেয়েদের নিরাপদ আশ্রয়ে। অনিমেষ পালাতে গিয়ে মুখোমুখি হয় রণজয়ের। তুমি কি ভাবছ তুমি একজনেই সব থামিয়ে দিবে? তুমি আমাকে হারাতে পেরেছিলে, কিন্তু ওদের মতো অসহায় মেয়েদের নয়। এবার তোমার মুখোশ পরা বন্ধ করো। তোমার সত্যি জিতবে না। পলিটিক্স, পুলিশ, পয়সা সব আমার দিকে। ঠিক তখনই পিছন থেকে সোমনাথ এসে বন্দুক ঠেকায় তার কাঁধে। এবার সব পাল্টাবে স্যার। এবার সত্যিই হবে কেস চালানো। বিজয় সরকার গ্রেপ্তার, অনিমেষ দত্ত সাসপেন্ড। রেখাকে মনোচিকিৎসায় পাঠানো হয়েছে। ভিডিও ফুটেজ দেশজুড়ে ভাইরাল। একটা পতিতালয় ছিল, আজ সেটা আর শুধু দালান নয়, এটা একটা সিস্টেমের প্রতীক। আজ একটা দালান ভেঙেছে, কাল হয়তো আরেকটা। মানুষ ভাবে শেষ মানেই পরিণতি, কিন্তু আমি শিখেছি শেষ মানেই শুরু। এক পতিতালয়ের অন্ধকার আমাকে নিয়ে গিয়েছিল শহরের পচনশীল গভীরে। আজ আমি দাঁড়িয়ে আছি আলোয়, কিন্তু সেই আলো কি যথেষ্ট? আমি রণজয় বসু বলছি আমার চোখে দেখা এই যুদ্ধের পরে জীবন কেমন বদলে যায়। 1 মাস পর কলকাতা। নিউজপেপারের হেডলাইন, পতিতালয়ে পাচারচক্র ফাঁস, এনজি ও প্রধান বিজয় সরকার ও এসিপি অনিমেষ দত্ত গ্রেপ্তার। মিডিয়া তোলপাড়। সোশ্যাল মিডিয়াতে জাস্টিস ফর রেখা ট্রেন্ড করছে। রণজয় বসু আবার পরিচিত নাম, এবার শুধু পুলিশ মহলে নয়, জনগণের হৃদয়ে। একটি মনোরোগ বিশেষজ্ঞের কেবিনে বসে আছে রেখা। চোখে চশমা, চুপচাপ। রেখা, তোমার স্বপ্নে কি এখনো সেই জায়গাগুলো আসে? না, কিন্তু কিছু শব্দ, কিছু মুখ এখনো রাত জাগিয়ে রাখে। তুমি সাহসী, তুমি তাদের পরাজিত করেছ। আমি না। এক রণ জয় করেছে আমার হয়ে। রজনী ওরফে মায়া অবশেষে প্রকাশ করে তার বহু বছরের রিপোর্ট। এনজিও দের ফেক ফান্ডিং, ট্রাফিকিং চক্রের আন্তর্জাতিক লিঙ্ক, পুলিশ রাজনীতি ব্যবসার যোগ। প্রতিটি পত্রিকা, প্রতিটি সংবাদ চ্যানেল ফলাও করে প্রচার করে। ডিজিপি কার্যালয়ে ডাক পড়ে রণজয়ের, আপনি আবার যোগ দিতে পারেন। আপনার ইচ্ছা থাকলে ট্রাফিকিং কন্ট্রোল টাস্ক ফোর্স তৈরি হচ্ছে। আমরা চাই আপনি লিড করুন। রণজয় কিছুক্ষণ চুপ। আমি যুদ্ধ করেছি কারণ মন বলেছে। এখন যদি ফিরি, সেটা যেন সত্যকে সিস্টেমের ভিতর থেকেও রক্ষা করতে পারি। আমি রাজি। একটি শান্ত বিকেলে মায়া ও রণজয় এক চায়ের দোকানে বসে আছেন। তুমি তো আবার ইউনিফর্মে ফিরে যাচ্ছ। হ্যাঁ, কিন্তু ইউনিফর্ম মানে শুধু আইনের প্রতীক নয়। এইবার সেটা যেন ভয়হীনতা হয়। তুমি আর আমি আলাদা গল্পের চরিত্র, কিন্তু একই পৃষ্ঠায় এসেছিলাম। তুমি মনে করো একদিন আবার। অন্ধকারের পরে আলো তো এসেছেই। এবার দেখা যাক আলো দাঁড়িয়ে কতদূর যাওয়া যায়। রেখা একটি সেমিনারে দাঁড়িয়ে বলছে, আমি সেই মানুষদের মধ্যে একজন যাদের বলা হতো ভিকটিম। কিন্তু আমি আজ বলছি, আমরা কেউ ভিকটিম নই। আমরা সাক্ষী, আমরা প্রতিরোধ। পেছনে বসে আছেন রণজয় ও মায়া। চোখে জল, ঠোঁটে হাসি। শেষ মানেই তো শেষ নয়। কিছু গল্প শেষ হয় না, তারা ছড়িয়ে পড়ে অন্য জীবনে, অন্য যুদ্ধে। আমি রণজয় বসু আরেকটা যুদ্ধে নামার আগে পেছনে তাকালাম।
দেখে নিলাম কি রেখে যাচ্ছি, কি নিয়ে যাচ্ছি, আর কি জিতেছি নিজেকে। দিল্লি থেকে আসে ইন্টারপোল রিপোর্ট। ভারত, নেপাল, বাংলাদেশ ও থাইল্যান্ড মিলিয়ে পাচারচক্রের একটি বড় সিন্ডিকেটের নাম উঠে আসে, প্রজেক্ট ভেইল। এই প্রজেক্টের আড়ালে শিশু, কিশোরী ও তরুণীদের বিদেশে পাচার করা হচ্ছিল। বিজয় সরকার ছিল তার ইন্ডিয়া হেড। তার ল্যাপটপ থেকে উদ্ধার হয় 34টি ফাইল, যার মধ্যে অন্যতম কোডনেম R9K। রণজয় ও মায়া তদন্ত শুরু করেন এই ফাইল ঘিরে। তারা আবিষ্কার করেন আর মানে রেসালে, 9K মানে 9,000 মার্কিন ডলার, এক কিশোরীর দাম। এই নামেই রেখাকে মার্কেটিং করা হচ্ছিল বিদেশি ক্লায়েন্টের কাছে। রেখা যখন এসব শুনে সে ভেঙে পড়ে, আবার নিজেকে সামলে বলে, এইবার আমিই বলবো ওদের বিরুদ্ধে, সবার সামনে। টিভি নিউজে লাইভ ইন্টারভিউতে যায় রেখা। আপনি কি এখন নিরাপদ? নিরাপত্তা একটা অনুভব। সেটা যখন হারিয়ে যায় তখন নিজের ভয়কে নিজের হাতেই কবর দিতে হয়। আমি করেছি। সেই ইন্টারভিউ ভাইরাল হয়। রেখা হয়ে ওঠে নতুন প্রজন্মের সাহসের প্রতীক। ডিজিপি এর অনুমতিতে রণজয় যান থাইল্যান্ডের চিয়াং মাইতে, যেখানে প্রজেক্ট ভেইলের মূল অপারেশন বেস। মায়াও সঙ্গে থাকেন একজন আন্তর্জাতিক সাংবাদিক হিসেবে। সেখানে তারা গোপনে মিট করেন একজন সোর্স, যিনি জানায় বিজিএর ডেটাবেসে আরও 17 জন ভারতীয় কিশোরীর নাম আছে যারা এখনও নিখোঁজ। আমার দেশে ফেরার আগেই আমি অন্তত একটাকে ফিরিয়ে নিয়ে যাব। চিয়াং মাইয়ের উপকণ্ঠে এক স্পার আড়ালে পাচার করা মেয়েদের রাখা হয়েছে। রণজয় থাই পুলিশের সাহায্যে অভিযান চালান। মায়া লাইভ ফিডে সাংবাদিকদের দেখান সেই জায়গা। ভিডিও ভাইরাল হয় আন্তর্জাতিকভাবে। 14টি মেয়ে উদ্ধার হয়, যাদের মধ্যে 3 জন ভারতীয়। আর তাদের মধ্যে একজন বলে, আমরা রেখার কথা শুনে সাহস পেয়েছিলাম। বিজয় সরকারের এক থাই পার্টনার পালানোর চেষ্টা করে। রণজয় তাকে ধরেন। সে বলে, তুমি একা সব থামাতে পারবে না। নতুন বিজয় আসবে, নতুন অনিমেষ। হ্যাঁ, তবু প্রতিবার কেউ একজন দাঁড়াবে তোমাদের সামনে। বারবার। ভারতে ফিরে মিডিয়া অভ্যর্থনা দেয় রণজয় ও মায়াকে। সরকার প্রজেক্ট ভেইলের ভারত শাখাকে সন্ত্রাসমূলক কার্যকলাপ ঘোষণা করে। রণজয় বসু ও মায়া একটি যৌথ ট্রাস্ট তৈরি করেন, আলো ফেরানো। এখানে ট্রাফিকিং থেকে বাঁচানো মেয়েদের শিক্ষার সুযোগ, মনোচিকিৎসা, সাংবাদিকতা প্রশিক্ষণ প্রদান করা হয়। রেখা সেই ট্রাস্টের প্রথম কোঅর্ডিনেটর। রণজয় এক পুরনো সাদা ডায়েরিতে লিখছেন, পতিতালয় ভাঙা যায় না। সেটা একটা চিন্তা, একটা বাজার। কিন্তু পতিতালয়কে আলো দেখানো যায়। রেখা এখন শিক্ষিকা। মায়া একজন আন্তর্জাতিক অ্যাওয়ার্ড প্রাপ্ত সাংবাদিক। আর আমি সেই দরজার পাহারাদার, যাতে আর কোনো রেখা হারিয়ে না যায়।